নমস্কার শ্রোতাগণ, আমি রিকয়ন তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি টেলস অফ রিকনের একটি নতুন গল্পতে। আজকে আমাদের শিবরাম চক্রবর্তীর লেখা একটি মজার গল্প, গোবর্ধনের কেরামতি। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বাংলা সাহিত্যের বিভিন্ন মজার মজার গল্প শোনার জন্য। তো চলো আমাদের আজকের গল্প গোবর্ধনের কেরামতি শুরু করা যাক। আসাম সরকারের নোটিশ এসেছে প্রত্যেক আসামির কাছে। হর্ষবর্ধন রাও বাদ যাননি, যদিও বহুকাল আগে দেশ ছেড়ে কলকাতায় এসে কাঠের ব্যবসায় লিপ্ত রয়েছেন, তা হলেও আসাম সরকারের কঠোর দৃষ্টি এড়াতে পারেননি। শুধু তার উপরেই না, তার ভাই গোবর্ধনও পেয়েছে এক নোটিশ সীমান্ত যুদ্ধে যাওয়ার। পররাজ্য লিপ্সায় চীন যখন নেফার সীমানা পার হয়ে তেজপুরের দরজায় এসে হানা দিল, তখন কেবল আসামবাসীদেরই নয়, প্রত্যেক তেজস্বী ভারতীয়দের ডাক পড়েছিল চীনকে রুখবার আর তেজপুরকে রাখবার জন্য। কলকাতায় হর্ষবর্ধনের কাছেও এসে পৌঁছলো সেই ডাক। হর্ষবর্ধন কিন্তু বললেন, না, আমি যুদ্ধে যাব না। সে কি দাদা? বিস্ময়ে হতবাক গোবর্ধন। তুমি না বিলেতে গিয়ে যুদ্ধ করেছিলে? সেই যুদ্ধ যখন নিজের দেশেই এসেছে, এই সুযোগ তুমি হাতছাড়া করবে? বিলেতে গেছিলাম আমি, সে তো স্পেন, বললেন হর্ষবর্ধন। স্পেনেই তো লড়েছিলাম। একই কথা, বিলেত যাওয়ার পথেই স্পেন। সেখানে হিটলারের ফ্যাসিস্ট বাহিনীকে তুমি ফাঁসিয়ে দিয়ে এসেছো। আমিও তো লড়েছিলাম তোমার পাশেই। আমাদের লড়াইয়ের সেই কাহিনী যুদ্ধে গেলেন হর্ষবর্ধন বইতে ফাঁস করে দিয়েছে সেই হতভাগাটা। কোন হতভাগারে? কে আবার? তোমার পেয়ারের সেই চক্রবর্তী। জানো না নাকি তাকে? জানবো না কেন, পড়েছি তো বইটা, আমাকেও একটা দিয়েছিল। লোকটা ভারী বাড়িয়ে লেগে, কিন্তু গাঁজা খায় বোধহয়। হ্যাঁ, বড্ড গাঁজায়, ওর সবগুলোই গাঁজানো। গঞ্জনাও বলতে পারিস সংস্কৃত করে। কিন্তু সে কথা নয়, কথা হচ্ছে এই, চিরকাল আমরাই যুদ্ধে যাব নাকি? তখন যুবক ছিলাম, লড়েছি, কিন্তু বুড়ো হয়ে যায়নি কি এখন? গায়ের জোর কি কমে যায়নি? বন্দুক তুলতে গেলেই তো উল্টে পড়বো মনে হয়। তাছাড়া প্যারেড, লম্বা লম্বা রুট মার্চ করতে পারবো এই বয়সে? এই মার্চ মাসে তো নয়, এমন গরমে। গোবর্ধন সায় দেয়। তবে এখন যারা যুবক তারা গিয়ে যুদ্ধ করুক, আমরা তো লড়াইয়ের কথা পড়বো খবরের কাগজে, কিংবা বলবো সেই চক্রবর্তীটাকে তাদের যুদ্ধের গল্প লিখতে, বইয়ে পড়া যাবে। তা বটে। আর তারাই তো লড়ছে এখন, সেই জওয়ানেরাই। জওয়ান? জওয়ান আবার কি দাদা? রাষ্ট্রভাষা, জওয়ান মানে জোয়ান, বুঝেছিস? মানে তুমি? জানাই গোবর্ধন, আমি জোয়ান, তার মানে? হর্ষবর্ধন হক চকান। বৌদি যে বললো সেদিন তুমি জোয়ান। প্রকাশ করে গোবরা। তোর বৌদি বলল আমি জোয়ান? সেই দেখছি ফাঁসাবে আমায়। কোনো মিলিটারি অফিসারের কাছে বলেছে নাকি রে? না না, সেই চক্রবর্তীটাকেই তো বললো। হ্যাঁ, শুনি তো ব্যাপারটা। সে যদি আবার গল্প লিখে কথাটা ছাপিয়ে দেয় তাহলেই তো গেছি। তারপর আবার এই নোটিশ এসেছে। বৌদির ইতো পুজোর ব্রত ছিল না, পুজো টুজো সেরে বললো আমায়, যাও তো ভাই, একটা বামন ধরে নিয়েছো তো, বামন ভোজন করাতে হবে। আমি বললাম, বৌদি ইতু পুজো করবে যখন, তখন বামন ভোজন করাতে ইতুর দাদাকেই ধরে নিয়ে আসি না। ইতুর দাদাকে? শুনে তো বৌদি অবাক। আমি খোদ ইতুকেই ধরে আনতে পারতাম, জ্যান্ত ইতুর পুজো করতে পারতে। তা যখন হলো না, তাহলে ইতুর দাদাকেই ধরে আনা যাক এখন। তখন বৌদি বুঝতে পারলো কথাটা। সব কিছুই একটু লেটে বোঝে সে, হাসলেন হর্ষবর্ধন। গেলাম চক্রবর্তীটার কাছে। খাবার কথা শুনে তখনই সে পা বাড়িয়ে তৈরি। কিন্তু যখন শুনলো যে ব্রত উদযাপনের বামন ভোজন, তখন আবার পিছিয়ে গেল ঘাবড়ে। বলল, ভাই আমি তো ঠিক বামন নই, পইতেই তো নেই কো আমার। আমি বললাম, ধোপার বাড়ি কাস্তে দিয়েছেন বুঝি? সে বলল, তা নয়, ঠিক কখনো পইতে হয়েছিল কিনা তাই তার মনে পড়ে না। তা না হোক, আপনার দাদার তো পইতে ছিল। আমি বললাম, বামন না হোক, বামনের ছেলে হলেই হবে। তখন সে এলো খেতে। সর্বনেশে কথাই বটে, লোকটার কথাই এইরকম। পেট ঠেসে খেয়ে ঢেকুর তুলে বলে কিনা, সবই তো করলেন বৌদি, বেশ ভালোই করেছেন, রেঁধেছেন খাসা, কেবল একটা জিনিস বাদ পড়ে গেছে, অম্বলটা করেননি, একটু অম্বলও করতে পারতেন এই সঙ্গে। শুনে বৌদি বলল, চক্রবর্তী মশাই, এ বাজারে কি খাঁটি জিনিস মেলে?
এক কাঁকরমণি চালের ভাত, পচা মাছ, বাদাম তেলের রান্না, এই থেকেই যথেষ্ট অম্বল হবে, সেই ভেবেই আর অম্বলটা করিনি। শুনে তো আটকে উঠলো লোকটা। হ্যাঁ বলেন কি? তাহলে তো হজম করা মুশকিল হবে দেখছি। হজম করবার কোনো দাওয়াই আছে কিনা জিজ্ঞেস করলো। কিরকম দাওয়াই জানতে চাইলেন বৌদি। লোকটা বলল, এই জোয়ান টোয়ান। বৌদি বললেন, এ বাড়িতে জোয়ান বলতে তো কেবল গোবরার দাদাই আছে, তা তিনি তো এখন ঘুমাচ্ছেন। তোর বৌদির যেমন কথা, আমি যদি জোয়ান তাহলে কথাটা কি রে? গলায় আসছে, মুখে আসছে না। মানে প্রৌঢ়কে তাহলে? প্রৌঢ়? প্রৌঢ় নাকি প্রৌঢ়, ও সে একই কথা। তোর বৌদির সার্টিফিকেটে দেখছি আমায় তেজপুরে গিয়ে গড়াতে হবে, বিধবা হতে হবে আমায় এই বয়সে। তুমি বিধবা হবে? বলো কি? গোবরা হাঁ করে থাকে। আমি কেন, তোর বৌদি হবে তো, সেই তো হবে বিধবা। ও সে একই কথা। তা মজাটা টের পাবে তখন। মাছ খেতে পাবে না, তার স্বাদের বেড়াল মাছ না পেয়ে পালিয়ে যাবে বাড়ি থেকে। বোঝো ঠেলা। বৌদির ঠেলা বৌদি বুঝবে, এখন নিজেদের ঠেলা তো সামলাই আমরা। বলে গোবরা। সামলানোর কি আছে আর, জবাব দেন দাদা। বললাম না, এই ঠেলায় গড়াতে হবে গিয়ে তেজপুরে। মুন্ডু একদিকে গড়াবে, ধরটা আর একদিকে। আমিও গড়াবো তোমার পাশেই দাদা। গোবরার উৎসাহ আর ধরে না। হায় হায়, বংশ লোপ হয়ে গেল আমাদের। কাতর সুরে শুরু করেন শ্রী হর্ষ। 1,00,000 পুত্র আর 1,00,000 নাতি, একজনও না রহিল বংশে দিতে বাতি। রামায়ণের লঙ্কা কাণ্ডের সঙ্গে নিজেকে গুলিয়ে রাবণের শোকে তিনি মুহ্যমান হয়ে থাকেন। নিচে হায় হায় করছো দাদা, তোমার ছেলেও নেই, নাতিও নেই। গোবর্ধন বাতলায়। তোমার বংশ লোপ হবে কি করে? নাতি বৃহৎ, তুই তো আছিস, তুই গেলেই আমাদের বংশ গেল। দাদার শোক উতলে ওঠে। এতদিনে আমাদের রাবণ বংশ গোল্লায় গেল, আর বর্ধিত হতে পেল না। গোলায় বল আর গোল্লায় বল, একই কথা। না না, তোমাকে কি ওরা কি ফরফর করছিস? ফ্রন বলেই হতবাক গোবর্ধন। মানে? হর্ষবর্ধন বিরক্ত হন। মানে তোমাকে কি ওরা আর ফ্রন্টে পাঠাবে? কথাটা খুঁজে পেয়েছে গোবরা। তুমি নাকি স্পেনের যুদ্ধ জয় করে এসেছো, পড়েছে নিশ্চয়ই তারা বইয়ে, তাই তো ডেকেছে তোমাকে। অবশ্যই তোমাকে তারা সেনাপতিটাও করে দেবে, মানে সামনে থেকে আর লড়তে হবে না তোমাকে, মরতে হবে না গোলায়, পেছন থেকে পালাবার পথ পরিষ্কার পাবে। পেয়েছি, পালাবার পথ নাই, জম আছে পিছে। যুদ্ধ কাকে বলে জানিস না তো? হ্যাঁ, বলে দীর্ঘশ্বাস ছাড়েন। সে বড় কঠিন ঠাই, গুরু শিষ্য দেখা নাই। দাদা ভাইয়ের দেখা হবে কিন্তু, গোবর্ধন আশ্বাস দেয়। তোমার ধারে কাছেই থাকবো আমি, পালাবো না। জ্বালাস নে আর, এখন পর তো কি লিখেছে নোটিশটায়? গোখেল রোডের একটা ঠিকানা দিয়েছে। নোটিশ পড়ে গোবর্ধন জানায়, রিক্রুটিং অফিসের ঠিকানা। সেখানে আগামী পরশু সকাল 10টায় গিয়ে হাজির হতে হবে, নাম লেখাতে হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশনের পর ভর্তি করে নেওয়ার কথা। আর যদি না যাই? ওয়ারেন্ট নিয়ে এসে পাকড়ে নিয়ে যাবে পেয়াদায়। আর যদি পালিয়ে যাই এখান থেকে? হুলিয়া বেরিয়ে যাবে, পুলিশ লেলিয়ে দেবে বোধহয়। পুলিশ? ওরে বাবা! আঁতকে ওঠেন হর্ষবর্ধন। তাহলে আর না গিয়ে কাজ নেই, যাব আমরা। যথা দিবসে যথাস্থানে গেলেন দুই ভাই, দাঁড়ালেন পাশাপাশি। প্রথমে পরীক্ষা হলো হর্ষবর্ধনের। নাম শ্রী হর্ষবর্ধন, বয়স 42, পিতার নাম ঔন্দ্রবর্ধন। মার নাম বলবো? না, দরকার নেই। ঠিকানা চেতলা, পেশা কাঠের কারবার। ভারতের সেনাবাহিনীতে যোগ দেয়া একটা কাজের বস্তু, গৌরবের বস্তু বলে কি আপনি মনে করেন? নিশ্চয়ই নিশ্চয়ই। বাহিনীর কোন বিভাগে ভর্তি হতে চান আপনি? আগে প্রশ্নটা ঠিক ধরতে পারেন না হর্ষবর্ধন। নানান বিভাগ আছে তো, পদাতিক বাহিনী, গোলন্দাজ বাহিনী, বিমান বাহিনী। আমি একেবারে জেনারেল হতে চাই, মানে সেনাপতি জানান হর্ষবর্ধন। হ্যাঁ, পাগল হয়েছেন? রিক্রুটিং অফিসার কথাটা না বলে পারেন না। সেটা একটা শর্ত নাকি? হর্ষবর্ধন জানতে চান।
জেনারেল হতে হলে কি পাগল হতে হবে? সে কথার কোনো জবাব না দিয়ে অফিসার গোবর্ধনকে নিয়ে পড়েন। আপনার নাম? গোবর্ধন। বয়স? 32। আর বাকি সব ওই ওই ওই, মানে ঠিকানা, পিতার নাম, পেশা সব ওই ওই। বিশদ করে দেয় গোবরা। অর্থাৎ ইংরেজি করে বললে ডিটো ডিটো। আমরা দুই ভাই কি না? ও, তাহলে আপনারা এবার ওই পাশের ঘরটায় চলে যান, ওই যে সেখানে আপনাদের মেডিকেল চেক আপ হবে, বললেন অফিসার। ডাক্তারি পরীক্ষায় পাশ করতে পারলে তবে ভর্তি, বুঝলেন? ওই ঘরটায় চলে যান। পাশের ঘরে যাওয়ার পথে ফিস ফিস করে গোবরা। আর ভয় নেই দাদা, আমার জীবনে কোনো পরীক্ষায় পাশ করতে পারিনি, আর ডাক্তারি পরীক্ষায় পাশ করব? ফেল যাব নিজ্ঞাত, বেঁচে গেলাম এ যাত্রা। হ্যাঁ, ফেলেছে কিনা আমাদের আশ্বাস পান না দাদা। এই যুদ্ধের বাজারে কেউ ফেলবার নয়, কিচ্ছু ফেলনা না, বুঝলি? চ ভেতরে। হর্ষবর্ধনের বিপুল ভুঁড়ি দেখেই বাতিল করে দিলেন ডাক্তার। না না, এ চলবে না। প্রতিবাদ করে বলতে গেছিলেন বহুত বহুত জেনারেলের ভুঁড়ি 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 তিনি দেখেছেন, যদিও ফটোতেই তার দেখা, কিন্তু তার ভুঁড়িতে গোটা 2 টোকা মেরে তুড়ি দিয়ে তার কথা উড়িয়ে দিলেন ডাক্তার। তারপর গোবর্ধনের পালা এলো। সব পরীক্ষায় পাশ করবার পর চক্ষু পরীক্ষা। বসুন। চার্টের হরফগুলো পড়তে পারছেন তো? দেয়ালের গায়ে যে চারটা ঝুলছে, ওই যে। হ্যাঁ, ওখানে একটা দেয়াল আছে নাকি আবার? আপনার চোখ তো দেখছি তেমন সুবিধে নয়, বলে ডাক্তার একটা অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড ট্রে ওর চোখের 2 ফুট দূরে রেখে শুধলেন। এটা কি দেখছেন বলুন তো? একটা আধুলি বোধহয়, নাকি শিখি হবে? দৃষ্টিহীনতার দোষে গোবর্ধনও বাতিল হয়ে গেল। গোখেল বোর্ডের বাইরে এসে হাঁফ ছাড়লেন 2 ভাই। হ্যাঁ, চলো দাদা, আজ একটু ফুর্তি করা যাক। 2:30 বাজে প্রায়। রেস্তোরাঁয় কিছু খেয়ে দুজনে মিলে 3টে শোয়ে কোনো সিনেমা দেখি গে। নানান খানা খেতে খেতে 3টে পেরিয়ে গেল। 3টের পরে সিনেমার অন্ধকার ঘরে গিয়ে ঢুকলো 2 ভাই। নির্দিষ্ট আসনে গিয়ে বসলো পাশাপাশি। ইন্টারভেলের আলো জ্বলে উঠতেই চমকে উঠলেন হর্ষবর্ধন। পাশেই যে সেই ডাক্তার বসে খারাপ চোখ নিয়ে সিনেমা দেখছে দিব্যি। এত কাণ্ড করে শেষটায় ধরা পড়ে যায় বুঝি কোবরা। কনুইয়ের গুঁতোয় পাশের ডাক্তারকে দেখিয়ে দিলেন দাদা। এই এই ডাক। গোবরা কিন্তু ঘাবড়ালো না, জিজ্ঞেস করলো সেই ডাক্তারকেই। কিছু মনে করবেন না দিদি, শুধু হচ্ছে আপনাকে, এটা 33 নম্বর বাস তো? হ্যাঁ, অতর্কিত প্রশ্ন বানে চমকে ওঠেন ডাক্তারবাবু। মাফ করবেন বর্দি, এটা চেতলার বাস তো, ভিড়ের মধ্যে ঢুকে তো পড়লাম, কিন্তু ঠিক বাসে উঠেছি কিনা ঠিক বুঝতে পারছি না। চেতলা পৌঁছবে কিনা কে জানে।